6 সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, এরকম খবর বিভিন্ন গণমাধ্যমে যখনই সরকারের পক্ষ থেকে এই ঘোষণা আসে যে 6 সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের পরিচয় জানা গেল যে তারা বেশিরভাগই সবাই আসলে বিএনপি নেতা। যুক্ত আছেন আমাদের সাথে কামরুজ্জামান রতন, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই এই বিষয়ে মন্তব্য। বিএনপির দলীয় নেতারা এই জায়গায় প্রশাসকের দায়িত্ব পালনে নিয়োগ পেয়েছে, এরই মধ্যে এটি নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। কেন তাদেরকে ছাড়া আর অন্য কাউকে দেয়া গেল না এই দায়িত্বটি পালন করবার জন্য? আসলে এই সিদ্ধান্ত তো আমাদের দলের সর্বোচ্চ ফোরাম থেকে। তবে একটি কথা বলি, যারা দল করে 17 বছর জেল জুলুম গুমের হাত থেকে বেঁচে আসছে, তাদেরকে অনেককে নমিনেশন দেওয়া যায়নি, অনেককেই কোনো ভালো জায়গায় যোগ্যতা থাকার পরও তাদেরকে কোনো ভালো জায়গায় তাদেরকে অ্যাকোমোডেট করা যায়নি। তো ওই সমস্ত মানুষগুলো যদি যোগ্য হয়, তারপর এইটাই কিন্তু সাময়িক। সাময়িকের পরে কিন্তু এখানে অবশ্যই একটা নির্বাচন হবে। নির্বাচনে জনগণ তার পছন্দসই মানুষকে, নেতৃত্বকে বেছে নেবে। সুতরাং এইখানে যাদেরকে দেওয়া হয়েছে তারা যদি যোগ্য হয়, অন্তত পক্ষে এই খণ্ডকালীন যে সময়টা, এই সময়ের মধ্যে তারা যদি নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারে জনগণের কাছে এবং জনগণের জনবান্ধব যদি তারা হয়ে কাজ করতে পারে, আমার মনে হয় এটাকে নাথিং রং। তা আমরা যারা কষ্ট করি, যারা নমিনেশন পেলাম না, মন্ত্রী হলাম না, কিন্তু তাদেরও তো ডেডিকেশন আছে, তারাও কিন্তু জেল জুলুম হুলিয়ার মধ্যে দিয়ে কিন্তু তাদের জীবনটা কিভাবে বেঁচে আসছে। আমি যাদেরকে ব্যক্তিগত এই 6 জনকে যে দিল, অলমোস্ট সবাই কিন্তু আমি চিনি, তারা কিন্তু আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সাথী। সুতরাং তারা যদি কাজটা ঠিক করে এবং জনগণের সেবার মধ্যে দিয়ে যদি তাদের দলের ভাবমূর্তি উজ্জ্বল করে এবং জনগণের সেবা যদি তারা দিতেই থাকে, আমার মনে হয়, এবং দুর্নীতির ঊর্ধ্বে থেকে তারা যদি সততার সহিত মানুষকে সেবায় যদি তাদের ব্রতী হয়, আমার মনে হয় এই ক্ষেত্রে তাদের কাজের মূল্যায়ন করা উচিত। কে কিভাবে পেল বা সেটা যদি দলীয় হয়, আজকে যদি এখানে আমি মনে করি জামাত ইসলাম সহকারী, তারা কি আমাদের দলে কাউকে কি এখানে বেছে নিত? সুতরাং আমি যদি মনে করি ব্যক্তি বা দলের প্রার্থী এখানে বড় কথা না, যাকে আমরা দিয়েছি দলের অবশ্য মূল্যায়নের মধ্যে দিয়ে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। এখন বাকিটা হলো এই ব্যক্তিগুলো তারা কিন্তু সততার সহিত মানুষের সেবা দিয়ে কাজ করে নিজেদেরকে যোগ্য প্রমাণিত করতে পারে, এবং তারা যদি অযোগ্য হয় সেটা ভোটের মাধ্যমে জনগণকে তাদের অপছন্দ করে, সেইটাও বিএনপি মেনে নিবে। এই মানুষের ভিতর বিএনপি। শাহ ইফতিখার তারিক, আপনার কাছ থেকে বিষয় মন্তব্য নিতে চাই। জনাব রতন যে যুক্তিগুলো দিলেন এই 6 প্রশাসকের নিয়োগের বিষয়ে, আপনি একমত কিনা? না, এখানে দ্বিমত করার তেমন কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে যেহেতু সরকার এখন প্রশাসক নিয়োগ করবে নির্বাচনের আগ পর্যন্ত, অতএব সরকার তার পছন্দের লোকদেরকে এখানে নিয়োগ করবে। তবে আমরা যেটা চাই, যারা নিয়োগ প্রাপ্ত হবেন তারা দলকে সেবা না দিয়ে জনগণকে সেবা দেবেন। যদি তারা জনগণকে সেবা দেন নির্বাচনের আগ পর্যন্ত, এটা আমি দূষণীয় মনে করি না। শেষ কথা যেটা কামরুজ্জামান ভাই বলছিলেন, যে অন্য কোন রাজনৈতিক দল এলেও তারা কিন্তু এটাই করতো। তাহলে দিন শেষে কি আসলে ওই যে পছন্দের লোক দলীয়করণের ওই প্রক্রিয়াটা কি আসলে রয়ে গেল, ওই চর্চাটা কি রয়ে গেল? এটা সারা বিশ্বেই হয়। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যখন সরকার পরিবর্তন হয়, তখন খোল নলচে সবকিছুই সরকার তার অনুযায়ী চালায়, কারণ দেশটাকে তাকে তার ম্যানিফেস্টো বাস্তবায়ন করার জন্য এটা করতে হবে। তবে যে জায়গায় শঙ্কার জায়গা সেটা হচ্ছে যে আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই, যে চেয়ারে বসার পর দলের সেবার চাইতে দেশের সেবাকে প্রাধান্য দেওয়া, জনগণের সেবাকে প্রাধান্য দেওয়া। আমরা আশা করব অতীতের সেই আমাদের যে ব্যত্যয়, সেই ব্যত্যয় থেকে বেরিয়ে এসে এখন যারা দায়িত্ব পেয়েছেন তারা দেশের সেবা করবেন, জনগণের সেবা করবেন এবং যথা দ্রুত সম্ভব। আপনারাই তো মন্তব্য করেছেন যে এই বিষয়টি গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। না, আপনার ধরেন এই যে শাহ ইফতিখার তারিকের কাছে প্রশ্নটি ছিল, তাদের দলের পক্ষ থেকে আসলে এই বক্তব্য দেওয়া হয়েছে যে এই প্রক্রিয়াটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সাংঘর্ষিক একটা অবস্থান। না, যে বিষয়টা হলো যে আমরা সেই জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। যে জায়গায় পৌঁছাতে পারিনি, অতএব আমরা অতি আশা করে লাভ নেই। এখানে নিশ্চয়ই অন্যদেরকে এখানে তারা বসাবেন না, অন্য কোনো তাদের দলের সাথে একমত নয় এমন কোনো ব্যক্তিকে নিশ্চয়ই তারা প্রশাসক হিসেবে নিয়োগ দিবেন না। যদি সেটা করতে পারতেন তাহলে সেটা অনেক বেশি ভালো হতো। তো যতটুকু হয়েছে আমরা আশা করব যে এর মধ্য থেকেই তারা জনগণের সেবা করবেন।
আচ্ছা, ডক্টর আমানুল্লাহ, নিশ্চয়ই আপনি এই বিষয়ে বক্তব্য। জি, এমনকি আপনার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় যে কয়েক জায়গাতে প্রশাসক ছিলেন, সেখানেও কিন্তু বিএনপি থেকে ছিলেন, চিটাগাংয়ে ছিলেন। সেটা বিষয় না। আপনার বিষয়টা হলো যে আপনি একটা উদাহরণ হিসেবে ধরেন, আপনি যাদেরকে দেয়া হয়েছে তারা কিন্তু পরিচিত মানুষ। শফিক সাহেব বলেন, সালাম ভাই বলেন, কায়ুম বলেন, সিলেটে তারা কিন্তু পরিচিত মানুষ। এবং একটা উদাহরণ হিসেবে বলি, আপনার ঢাকা উত্তর এবং দক্ষিণে এখন এই মুহূর্তে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য একজন যোগ্য লোক দরকার। সে কোন দল থেকে আসছে তার চেয়ে বড় জিনিস হলো তার সেই যোগ্যতাটা আছে কিনা। যদি যোগ্যতাটা থাকে তাহলে তাকে দৌড়াতে হবে মন্ত্রণালয়ে, তাকে দৌড়াতে হবে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে। সমস্ত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কিন্তু স্টক হয়ে বসে আছে। মৎস্য নিধন থেকে শুরু করে ওয়াটার লগিং সামনে আসছে, সব ধরনের কর্মকাণ্ড। এবং আপনার এই যে ফুটপাত থেকে আপনি দেখবেন কোন একটা ফুটপাতে হাঁটা যাচ্ছে না। আজকে দেখলাম যে এই আপনার নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে রাস্তা পরিষ্কার করা হচ্ছে, ক্লিন করা হচ্ছে, অনেক জায়গাতে আপনার এই যে হকার থেকে একটু সরিয়ে দেওয়া হচ্ছে। তো এখন এখানে তো এই তাদের লোকই দিবে, এবং যারা এই মোবিলাইজেশনটা করতে পারবে, যাদের সেই পাওয়ারটা আছে, মন্ত্রীকে যারা চেনেন, মন্ত্রণালয়ে যারা যান তারা, এবং আলোচনাটা হয়ে গেছে এখানে সবাই। আমেরিকাতে দেখেন বা সারা বিশ্বে আপনি দেখেন, যখনই প্রশাসক নিয়োগের প্রসঙ্গ আসে তখন কিন্তু তারা তাদের নিজস্ব লোকজনদেরকে দিবেন। নিজস্ব লোকজনদেরকে যখন দেওয়া যায় না তখন তারা অনেক সময় আমলাদের ভিতর থেকে এনে দেওয়া হয়। এবং আলটিমেটলি আমি মনে করি এই সিলেকশনটা ঠিকই আছে। যে কোনো দল ক্ষমতায় আসুক, তারা আসলে তাদের নিজস্ব লোকজনদেরকে দিয়ে চালাবে। 5 বছর পরে যদি তারা ভালো না চালাতে পারে, 5 বছর পরে জনগণ আমি একটু যোগ করতে চাই আর কি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে রতন ভাই যেটা বলেছেন ফাইন, অনেক ক্ষেত্রে আমি ওনার সঙ্গে একমত। আমার একটু এডিশন আছে। আর আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা স্টেটমেন্টের একটা লাইন আপনি উদ্ধৃত করছিলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক। একটা পয়েন্টে সেটা হচ্ছে যে আমরা তো স্থানীয় সরকারের সবগুলি বডিতে আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ দেখতে চাই। সেই বিবেচনায় হয়তো খুব ব্রডার স্কেলে যদি বলি, হ্যাঁ, গণতান্ত্রিক যে এসেন্স সেটার সঙ্গে খানিকটা সাংঘর্ষিক। বাট এই যে ইন্টারিম টাইমটা, এটা তো আমাদেরকে একভাবে ফেস করতে হবে। এখন এখানে মুশকিল হচ্ছে রতন ভাই যেটা বলছেন যে দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে, ভেরি ট্রু। এখন এই আন্দোলন সংগ্রামের অবদানকে আমরা কোনোভাবেই এই দিয়ে আমরা মানে তাদেরকে করতে পারি না, পুরস্কৃত করতে পারি না। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে ধরুন যারা যে 6 জন অ্যাপয়েন্টেড হয়েছেন, এর মধ্যে কেউ লোকাল গভর্নমেন্ট পরিচালনার সঙ্গে, বিশেষত সিটি কর্পোরেশন পরিচালনার সঙ্গে এক ধরনের অভিজ্ঞতা আছে, এটা স্পষ্টতই দেখা যাচ্ছে। ওনাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা অ্যানালাইসিস করি তাই দেখব। আবার কারো লোকাল গভর্নমেন্টের বডির সঙ্গে ওনাদের ফাংশনারিজ কি, ওনাদের কি অভিজ্ঞতা, বা আরবান প্ল্যানিং এর সঙ্গে যদি বলেন, সিটি প্রবলেমস, এগুলি নিয়ে যদি অভিজ্ঞতা বলেন, আমরা আসলে কিছু জানি না। সো অ্যাট দ্য সেম টাইম কিছু মানুষকে অ্যাপয়েন্টমেন্টের শুরুতেই আমরা অন্যায্য ক্রিটিসিজম আসলে করতে পারি না, তাদেরকে দেখতে হবে। কিন্তু আমি মনে করি যেহেতু একটা লম্বা সময় ধরে 5 আগস্টের পর থেকেই মূলত আমাদের লোকাল গভর্নমেন্ট বডিগুলি, সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, উপজেলা, ইউনিয়ন পরিষদ পর্যন্ত সবগুলি বডি অভিভাবক শূন্য মানে এই বিবেচনায় জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। ওনাদের কিন্তু অনেক কাজ, এই কাজগুলি অনেকটা মানুষ এক ধরনের অসহায়ত্বের মধ্যে থাকে এগুলি না থাকলে। সে জায়গায় এগুলি খুব জরুরি। আমি খুব খুশি হতাম যদি বিএনপি আজকে এই 6 জন প্রশাসক অ্যাপয়েন্ট করা, আমি বোধ করি যে আরও অনেক প্রশাসক অ্যাপয়েন্ট করতে হবে আরও বডিতে। এর সঙ্গে সঙ্গে এই অ্যানাউন্সমেন্টটা চলে আসে আসলে ওনারা কতদিনের জন্য অ্যাপয়েন্টেড হচ্ছেন। আমার এই সিটি কর্পোরেশন তো ইলেকশন যোগ্য, আর আমাদের দেশের নির্বাচনের যে আইন বা নির্বাচনের যে পদ্ধতি আপনি খুব ভালো করে জানেন, সেখানে লোকাল গভর্নমেন্ট বডির ইলেকশনের ডিসিশন কিন্তু সরকার নেয়, সরকারের স্থানীয় সরকার বিভাগ। সেই সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতেই ইলেকশন কমিশন সেই নির্বাচনটাকে কন্ডাক্ট করেন। সুতরাং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চাই যে যতদিন না পর্যন্ত ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এই দায়িত্বে আসছেন, ততদিন আমার একটা ইন্টারিম ব্যবস্থা থাকা লাগবে। এক্ষেত্রে এই মানুষগুলি কতটা যোগ্যতার পরিচয় দেন সেটা একটা মূল্যায়নের বিষয়, বা পার্টিরও তার ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। সেগুলি ঠিক আছে, কিন্তু আমরা চাই ইমিডিয়েটলি একটা অ্যানাউন্সমেন্ট আসুক যে আমাদের লোকাল গভর্নমেন্টগুলি কবে নাগাদ নির্বাচিত প্রতিনিধি পাবে, সেটা খুব জরুরি। আমি একটু অ্যাড করি ফয়েজের সাথে, জি অবশ্যই। জনাব রতনের কাছে প্রশ্নটা আসলে আমি রেখেই তারপর আপনার কথা হয়তো শুনতে চাই। সেটা হচ্ছে আসলে এটা সবার ভিতরেই এই প্রশ্নটি বারবারই আসছে যে এই নতুন প্রশাসকরা আসলে কতদিনের জন্য দায়িত্ব পালন করবেন, সরকারের এই সিটি নির্বাচনগুলো করবার কোনো ধরনের সময়সীমা তারা ভাবছেন কিনা, নিশ্চয়ই আমরা শুনবো। জি ডক্টর আমানুল্লাহ।
আপনার গতকালকে আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু বলেছেন যে আপনার স্থানীয় সরকারি নির্বাচনগুলো অতি দ্রুতই সংগঠিত হবে। এটা কিন্তু একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু এই লাইনে হাঁটা শুরু করেছে যে স্থানীয় সরকারি নির্বাচনগুলো তারা শুরু করবে। সো এইটা একটা আনসার, এই যে ফয়েজের একটা আনসার গেল। আর আপনি দেখবেন যে খুব লার্জ স্কেলে তো হয় নাই সিটি কর্পোরেশন গুলা। আপনারা এরশাদ সাহেবের সময়ের কথা যদি মনে করেন, অথবা তারও আগে, অথবা তারও পরে, অথবা গত আওয়ামী লীগ সরকারের সময়, আপনি দেখবেন যে শত শত প্রশাসক ছিল, সারা দেশ ব্যাপী প্রশাসক ছিল, জেলা পরিষদের প্রশাসক দিয়ে কিন্তু তারা শুরু করেছিল। তো এইটা হয়তো এত লার্জ স্কেলে যাবে না, কিন্তু সিটি কর্পোরেশন গুলো যেহেতু প্রচুর মানুষের বসবাস এই সমস্ত অঞ্চলে, ইমিডিয়েট নিডটা ফুলফিল করার জন্য তাদেরকে তবে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে হাঁটা উচিত বলে মনে করি। জি, জনাব রতন। আমি ফয়েজের সাথে এক জায়গায় শুধু একমত, সেটা হলো যে অনন্তকালের জন্য তো এই প্রশাসক নিয়োগ করা হয়নি, কিন্তু এটা খুব সহসায় আমরা জানতে পারবো যে খুব মানে এখন তো ধরেন মশা কামড়াবে, রাস্তা গার্বেজ হয়ে দুর্গন্ধযুক্ত হয়েছে, নিশ্চয়ই এটা তো এই দায়িত্বটা এখন কে পালন করবে? আপনি দেখেন এতগুলো আসিফ মাহমুদকে যখন দায়িত্ব দেওয়া হলো, এই আপনাদের আমলে তো তাকে এতগুলো মন্ত্রণালয় দেওয়ার পর তারপর কিন্তু সিটি কর্পোরেশনের দক্ষিণের দায়িত্ব ওনার কাছে ছিল। তো ওই তুলনায় এই যে এখন সালাম ভাইকে দক্ষিণে দেওয়া হয়েছে, নিশ্চয়ই উনি এখন ডেপুটি মেয়রও ওনার অভিজ্ঞতা আমাদের ছিলেন। আমার একটাই কথা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে নিশ্চয়ই একটা টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, কারণ এই সময়টা এখন যে করণীয় কাজগুলো এগুলো তারা সুচারুভাবে করলো কিনা, সত্যতার সহিত করলো কিনা, এবং তাদেরকে খুব দল যাকে পরবর্তী নির্বাচন হবে সেটা অচিরেই, সেটা নিশ্চয়ই আমাদের টাইমটা আমরা জানতে পারবো। সুতরাং একটু অপেক্ষা করতে হবে। মাত্র তারা তো বসলো, এখন দেখেন চাকরির ক্ষেত্রে আমরা রতন ভাই, আমি সেটাই বলছি যে মানে আমরা কিন্তু আপনার সঙ্গে আমি একমত, আমার সঙ্গে ইনফ্যাক্ট আপনি একমত। আমরা সেটাই বলছি যে আপনি তো একজন নির্বাচিত জনপ্রতিনিধি, একজন নাগরিক হিসেবে আমরা প্রত্যাশা করি একটা টাইম থাকবে। জি জি, না এটা আপনার নিশ্চয়ই, এটা তো বললাম যে উপলব্ধ একটা টাইমের জন্য দেওয়া হয়নি। এখন দেখেন যাদেরকে দেওয়া হয়েছে তারা কম্পিটেন্ট কিনা, তাদের দেখেন এখন চাকরির ক্ষেত্রে সবসময় বলি কি 5 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতা। তো যে মানুষের চাকরি পেল না তার অভিজ্ঞতা কোথা থেকে হলো? আমি মনে করি হোপ ফর দ্য বেস্ট, যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাজের না দিকে মানে আগে আসলে আমরা দেখতাম যখন প্রশাসক নিয়োগ হতো তখন আসলে সময়সীমাটা বলে দেওয়া হতো যে তারা এতদিনের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন এবং এর মধ্যে নির্বাচনটি হয়ে যাবে, নতুন মেয়র আসবেন দায়িত্বগুলো নেওয়ার জন্য। আজকে যে মন্ত্রণালয় এই দায়িত্বগুলো দিল তারা কিন্তু দেখেন এখন কিন্তু খুব মানে অল্প টাইমের মধ্যে অনেক কিছু ডিসিশন নেওয়া হচ্ছে। আপনারা খুব অচিরে আমার মনে হয় আপনারা দেখবেন যে একটা সময় বেঁধে দিবে, এবং এই সময় বেঁধে দেওয়ার কারণে কিন্তু আজকে কিন্তু 112 জন নির্বাচন কর্মকর্তা কিন্তু রদবদল করা হয়েছে। এটা কিন্তু আগামী দিনের এই যে লোকাল গভর্নমেন্টের ইলেকশন গুলো হবে এই কারণে কিন্তু একটু কিন্তু এখানে তো মানে একটা সাফল হলো। আমার মনে হয় যে ফয়েজ ভাই আমরা সবাই আশা করবো, কারণ ভালো আশা না করলে আমরা ভালো কিছু পাবো না। এখন থেকে যদি কাজের শুরুতে আমরা নেগেটিভলি সবকিছু আমরা যদি উপস্থাপন করি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমার মনে হয় না, আমি তো সেটা বলছি, আমি কিন্তু নেগেটিভ বলছি না রতন ভাই, আমিও সেটা বলছি যে আমাদের অনেক কোনো সমালোচনা করা উচিত হবে না এখনই। অফকোর্স সমালোচনা, আমি তাদের কাজকে সমালোচনা করব। তাদের যদি এখানে যদি ইন্টিগ্রিটির অভাব হয়, অদক্ষতার অভাব হয়, এবং তারা যদি এখানে দুর্নীতির আশ্রয় নেয় তখন, এবং এটা যদি অফুরন্ত সময়ের জন্য হয়, দেন আমরা তাদেরকে আমরা বলবো যে না এখন আর এনাফি দ্বারা তাদেরকে এখন একটা নির্বাচনের মাধ্যমে সেটা করা হবে। মানে মুশকিল হচ্ছে রতন ভাই এই প্রসঙ্গটা আমি যে কারণে তুললাম, আমাদের একটা খুবই বিটার এক্সপেরিয়েন্স হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট যখন ফর্ম হয়, আমাদের সবার মনে আছে, এটা তো একদম নিকট অতীত, সেই সময় এই সরকার কতদিন দায়িত্ব পালন করবে এ বিষয়টা পরিষ্কার হয়নি। এর ফলে কিন্তু নানান জটিলতা, ইভেন ইলেকশনের আগের দিন পর্যন্ত নানান জনের মনে সন্দেহ সংশয় ছিল ইলেকশন হবে কিনা। আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এই ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলি যখন হয় তখন যদি অ্যাটলিস্ট ধরেন ফর এক্সাম্পল আপনি 3 মাসের জন্য একজন প্রশাসক নিয়োগ করেন, যদি বাই এনি চান্স এর মধ্যে ইলেকশনটা করা সম্ভব না হয় তাহলে আপনি আরো 3 মাস এক্সটেন্ড করেন, সেই সুযোগ আছে। বাট কোনো কিছু এভাবে ওপেন রাখলে নাগরিকদের মধ্যে আপনি তো বুঝতে পারেন যে আপনি জনপ্রতিনিধি, মানুষ অ্যাকাউন্টেবিলিটির সবচেয়ে বড় জায়গা মানুষ, নাগরিক। না দেখেন কোন দলীয় সরকার এই প্রশাসক নিয়োগ করে এভাবে লোকাল গভর্নমেন্ট চালাবে না, এটা আপনি নিজেও দায়িত্বে ছিলেন। আপনি এটাকে আমি মেকশিওর করলাম যে দেখবেন খুব অচিরে এটার একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো ওই দিনটা আমরা আশা করি, সেটাই আমরা আশা করি। এটার মধ্যে আমাদের লোকাল গভর্নমেন্ট
থ্যাংক ইউ। নিশ্চয়ই, এবং সেই নির্বাচনটি ভালো হবে যদি এর মধ্যে ঢাকা দক্ষিণ নিয়ে বেশ আলোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে। কারা কারা আসলে হতে পারেন সম্ভাব্য মেয়র প্রার্থী, সেটি নিয়েও হয়তো আমরা আলোচনা করব। শাহেদ শিখার তারিক, এই প্রসঙ্গটি আসলে এখানেই শেষ করতে চাই। বিরোধী দল যেহেতু আপনারা সরকারকে কিভাবে সহযোগিতা করবেন এই প্রশাসক নিয়োগের ক্ষেত্রে, অথবা যখন সামনের দিনগুলোতে আমরা জানতে পারবো সিটি নির্বাচন হতে যাচ্ছে তখন? আমরা সবসময় ইতিবাচক থাকতে চাই। আমরা দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যা করা দরকার আমরা তাই করব। এবং আমরা চাই যে একটি সরকার নতুন ভাবে ক্ষমতায় এসেছে, শুরুতেই তাদেরকে আমরা তাদের বিরোধিতা শুরু করে দিতে চাই না, অন্ধ বিরোধিতা করতে চাই না। আমরা চাই তারা যে সমস্ত প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি তারা যদি পূরণ করেন আমরা অবশ্যই তাদের সহযোগী হিসেবে থাকবো। কিন্তু যদি দেশ এবং জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেন তাহলে স্বাভাবিকভাবেই দেশের মানুষের পক্ষ হয়ে আমরা আমাদের ভয়েসকে রেজ করব ইনশাআল্লাহ। আর যেহেতু মাত্র অল্প কয়েকদিন এই দলটি ক্ষমতায় এসেছে, এখনই তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে চাই না। আমরা চাই তারা সফল হন, তারা দেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করুন এবং বিগত যে শাসন আমল সেটা থেকে তারা মানে শিক্ষা গ্রহণ করুন যে জনগণের বিরুদ্ধে, জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলে জনগণ সেটা স্বাভাবিকভাবে নেয় না এবং তখন প্রতিরোধ শুরু হয়। অতএব আমি আশা করব যে নতুন যে সরকার ক্ষমতায় এসেছে তারা এই বিষয়টি মাথায় রেখে গণ আন্দোলনের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করে তারা সামনের দিনগুলোতে সরকার পরিচালনা করবে। সেটা সবাই প্রত্যাশা করছেন, আপনারাও যেভাবে প্রত্যাশা করছেন সাধারণ মানুষও প্রত্যাশা করে সরকার এবং একই সাথে সংসদ সেভাবে কার্যকর হবে। ফয়জ আহমেদ, সংসদে এবার ছায়া মন্ত্রিসভা হবে এরকম একটি কথা। ছায়া মন্ত্রিসভা বেসিক্যালি তার সংসদের ভিতরে হয় না। ওয়েস্টে যদি আমরা দেখি যে অপোজিশন যারা থাকে তারা, এটা খুবই আইডিয়াল প্র্যাকটিস যদি হয়। দেখুন আমাদের এখানে তো অনেক কিছুর অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আমরা খুবই দুঃখজনক কিছু ব্যাপার আছে। এবারের নির্বাচনে ধরুন এই আমার রতন ভাই নির্বাচনে নির্বাচিত হয়েছেন, তারেক ভাই নির্বাচিত হতে পারেননি, ওনারা সবাই তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেখুন একটি দলও তাদের ইশতেহার দেওয়ার সময় বলেনি যে বিরোধী দলে গেলে আমরা কি করব। সো আমার কাছে আপনার কমিটমেন্ট কি? ধরুন আমি তারেক ভাইকে ভোট দিলাম, উনি জিততে পারলেন না, উনি বিরোধী দলে ক্ষমতায় যেতে পারলেন না, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারলেন না, উনি তো যারা পরিচালনা করবে তাদেরকে অ্যাকাউন্টেবল করবেন। সো আমার ভোটটা যে আমি উনাকে দিলাম, আমি কি দায়িত্বের কারণে দিলাম? আমাদের এখানে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে না যে এমন প্রার্থীকে ভোট দিব না যে হেরে যাবে, মানে হেরে যাওয়া দলের কেউ হতে চায় না। এই প্রবণতার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা কখনোই বিরোধী দলকে ওই ভূমিকায় দেখি না যে এই ভূমিকায় থাকলে পরে মানুষ মনে করে আমার ভোটে পাওয়া যদি বিরোধী দলই হয় সে আমার রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। সুতরাং রাজনৈতিক দলগুলিতে এই জায়গায় বিরোধী দলের কি ভূমিকা থাকবে নির্বাচনী ইশতেহারে বলেননি। এখন যেহেতু পার্টিকুলারলি বিরোধী দল তৈরি হয়েছে, আমার মনে হয় তাদের দিক থেকে পরিষ্কার এজেন্ডা আসা উচিত যে বিরোধী দল হিসেবে তারা কি ধরনের দায়িত্ব পালন করবেন ইনসাইড দ্য হাউস, মানে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে। ইন দ্য মিন টাইম বিরোধী দল থেকে একটা ছায়া মন্ত্রিসভার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, দ্যাট ইজ ভেরি ফাইন। আমি এটা খুব পজিটিভলি দেখি। এটা যদি হয় তাহলে আমাদের দেশের বাস্তবতায় অনেস্টলি বলি, আনফর্চুনেটলি এটা অনেকের খারাপ লাগতে পারে, সত্য আমাদের মধ্যে প্রচুর মানুষ খুব গ্রিডি। আমরা যারা পাওয়ারের সঙ্গে থাকি, পাওয়ারের কাছাকাছি থাকি, পাওয়ারের আত্মীয় স্বজন হয়ে থাকি, যেই পর্যায়ে মানুষ যতটুকু রিচ করতে পারে, মানুষের মধ্যে লোভটা ভয়ঙ্কর মাত্রায়। এই লোভের কারণে আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে আসেন ওনারা খুব চ্যালেঞ্জ ফেস করতে হয়। ওনাকে তো অ্যাট দ্য সেম টাইম তার মানুষকে ডিল করতে হয়। এটা খুবই টাফ জব। যে মনে করে আরে আমি ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছি, আমার এই কাজটা করে দিবে না, একবারও বিবেচনা করে না যে মানুষের কাছ থেকে আমি এই জিনিসটা চাচ্ছি উনি এই কাজটা আমাকে দেওয়ার জন্য এলিজেবল মানুষ না, ওনার আইনানুগভাবে এই ক্ষমতা নেই, কিন্তু চেয়ে বসে। এই চাপের ফলে অনেক কিছুই করা সম্ভব হয় না। এই সমস্ত বিবেচনায় আমাদের অপোজিশন যদি খুব স্ট্রং হয়, রুলিং পার্টির উপরে যদি প্রতিনিয়ত অবজার্ভ করে, চোখ রাখে, সুপারভিশনের মধ্যে রাখে, তাহলে আমি মনে করি এটা দারুণ একটা ব্যাপার ঘটবে। তাহলে কিন্তু এই আমাদের রুলিং পার্টিতে যারা মন্ত্রী হবেন, এমপি হবেন, ওনারা বলতে পারেন ভাই দেখেন চাইলেই কিছু করা যাবে না, অপোজিশন কিন্তু আমার উপর একজন লোক বসায় দিচ্ছে, সে আমাকে প্রতিনিয়ত ওয়াচ করে। সুতরাং এগুলি আমাদের
আলটিমেট ডেমোক্রেসির জন্য, গভর্নেন্সের জন্য খুব ইতিবাচক হবে। অবশ্যই, এবং সেরকম ভাবেই তারাও বলছিলেন যে ওয়াচডগ হিসেবে তারা আসলে থাকবেন, বিরোধী দলের ভূমিকা হলেও সরকারের নানা বিষয় তারা আসলে সেভাবে দেখবেন। যখনই সংসদ শুরু হবে নিশ্চয়ই আমরা বিরোধী দলের আচরণ এবং সংসদ দলীয় যেসব সংসদ সদস্য রয়েছেন তাদেরও আচরণ এবং বক্তব্য নিশ্চয়ই আমরা জানবো এবং তখন আলোচনা করবার সুযোগ হবে আরো।